ওয়েলকাম টু আননোন স্ক্রিন অ্যাট নাইট। সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে দুটি সত্যি ভৌতিক কাহিনী শেয়ার করতে যাচ্ছি, যে দুটি কাহিনী তোমরা সঞ্চারের মুখেই শোনো। সঞ্চারী কলকাতা থেকে এসেছে আজকে আমাদের চিফ গেস্ট হিসেবে। সঞ্চারীর সাথে আমার টেলিফোনিক কনভারসেশনটাই আমি তোমাদেরকে আপলোড করে দিচ্ছি। দুটি সাংঘাতিক রোমহর্ষক, ভৌতিক এবং রহস্যে ভরা দুটি কাহিনী। যে কাহিনীটি দুটি কাহিনী কলকাতার, একটি কাহিনী কলকাতার লালবাজার পুলিশ স্টেশনের, আর আরেকটি কাহিনীতে সঞ্চারী নিজে ইনভলভ ছিল। তাহলে চলো শুনে আসি পডকাস্টে সঞ্চারের মুখে সেই ভৌতিক কাহিনী দুটি। হ্যালো সঞ্চারী, কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তো সঞ্চারী, ওয়েলকাম টু আননোন স্ক্রিন অ্যাট নাইট। আজকে তোর সাথে যে কথা হয়েছিল যে তোর দুটা স্টোরি শেয়ার করবি, তো ভিউয়ার্সদের, লিসনার্সদের সাথে যদি এটা একটু শেয়ার করিস। আমি কি শুরু করবো তাহলে? হ্যাঁ, শিওর। আচ্ছা, প্রথমে আমি একটা ঘটনা বলি। আজকে আমি দুটো ঘটনা বলবো, ছোট ছোট এই দুটো। তার মধ্যে একটা ঘটনার সাথে আমি জড়িত, আমি ছিলাম ওই জায়গাটাতে। আরেকটা ঘটনা আমাদের কলকাতা শহরের পুলিশ স্টেশন লালবাজার, এই দুটো ঘটনা আমি বলবো। তো প্রথমে আমি পুলিশ স্টেশনের যে লালবাজারের ঘটনা, সবাই ফেমাস আর কি, লালবাজার পুলিশ স্টেশন নিশ্চয়ই শুনেছো। কলকাতাতে খুব ফেমাস লালবাজার পুলিশ স্টেশন, পুলিশ হেডকোয়ার্টার বেসিক্যালি ওটা। আচ্ছা। তো ওখানকার একটা ঘটনা যেটা আমি অনেকদিন আগে কালেক্ট করেছিলাম, বেশ অনেক বছর আগেকার ঘটনা। ওখানে ওই রাত্রিবেলা প্রায় 12:30 থেকে 1টার মধ্যে একটা কল আসে ওদের এমার্জেন্সি নাম্বারে, এবং ফোনটা ধরার পরে যিনি পুলিশ অফিসার ধরেছিলেন, তো ফোনটা ধরার পরে বেশ খানিকক্ষণ হ্যালো হ্যালো করার পরে তারপরে একটা ভয়েস আসে, এবং ভয়েসটা ঠিক এইটুকুই বলে যে আমার নাম সুলেখা রায়, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি অমুক জায়গায়, একটা জায়গার নাম বলে, আমি সেটা বলছি না, বাট এভাবে ডিসক্লোজ করাটা ঠিক না হয়তো, যাই হোক, অমুক জায়গায় আমার একটা ফ্যাক্টরির পাশে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ফোনটা কেটে দেয়। তো এবারে পুলিশ স্টেশনে এরকম খবর আসলে স্বাভাবিকভাবেই পুলিশ যাবে, কিন্তু ওই সময় অনেক ওই প্র্যাঙ্ক কলস হচ্ছিল আর কি, পুলিশ স্টেশনে এরকম ইয়ার্কি করে ফোন করছিল যে দরকার বলে, বা খুব অসুবিধায় বিপদে পড়েছি, তারপরে হয়তো গেল। এনিওয়ে, সেগুলো ফ্রড অনেক হতো। তো সেই কারণে ভেরিফিকেশনের তো একটা ব্যাপার আসে, ওরা ভেরিফাই করবে। ওরা তখন ওই নাম্বারটাকে ভেরিফাই করে যে ওই ফোনে যে সুলেখা রায় নামটা বলেছিল, ওই সিমটাও সুলেখা রায় বলে একজনের নামে রেজিস্টার্ড আছে। তো যাই হোক, ওনারা মোটামুটি কনফার্মড হন, এবং যেই জায়গাটার কথা বলেছিলেন এবং একটা ফ্যাক্টরির কথা বলেছিলেন সেখানে ওনারা যান। ওনারা পৌঁছানোর পরে দেখেন যে জায়গাটা একদম ফাঁকা। জায়গাটা কিরকম, একটা ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরি, সেটা একটা পুরনো ফ্যাক্টরি। সেই পুরনো ফ্যাক্টরিটার পরে একটা বিশাল মাঠ, দুপাশেই মাঠ, মাঝখান দিয়ে রাস্তা, এবং সেখানে যে দারুণ একেবারে গাড়ি টাড়ি যায় এরকমও নয়, তবে লরি টরি প্রচুর পাস করার রাস্তা আছে ওখানে, এরকম একটা জায়গা। এবারে সেখানে গিয়ে ওনারা খোঁজাখুঁজি করতে ওনারা দেখেন যে একটা স্কুটি পড়ে আছে, মেয়েদের যে স্কুটি গুলো হয়, একটা স্কুটি পড়ে আছে, এবং তার পাশে একটা ভাঙা ফোন। তারপরে আরো ওনারা খোঁজাখুঁজি করতে তখন একটি মেয়ে, একদম ওই কত হবে 25-26 বছর বয়সী হার্ডলি, ওই একটি মেয়েকে ওরকম ভাবে পড়ে থাকতে দেখা যায়। সে কিন্তু তখন অলরেডি মৃত।
তো যাই হোক, তারপরে তার মানে নিয়ম অনুযায়ী আর কি, তার ফরেনসিক টেস্ট যা যা ওখানে হয় আর কি, ইনভেস্টিগেশনস, পোস্টমর্টম, এইগুলো সমস্ত হয়। কিন্তু এতক্ষণ তো ঠিকই ছিল, কিন্তু এই ঘটনায় একটা মারাত্মক টুইস্ট আসে এরপরে। সেই টুইস্টটা হচ্ছে, পোস্টমর্টম রিপোর্টে আসে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, অর্থাৎ মেয়েটি মারা গেছিল 10:30 থেকে 11টার মধ্যে। শুধু তাই না, ওর যে ফোনটা পাওয়া গেছিল সেই ফোনটার সিম টিম আর কিছু ছিল না। মানে ওই হয়তো কোনো পুলিশের, মানে পুলিশ সাসপেক্ট করছিল যে হয়তো লরি বা কোনো বড় কোনো হয় না যে কন্টেনার যেগুলো নিয়ে যায়, তো সেরকম হয়তো কিছুতে ধাক্কা দিয়েছে, দিয়ে একদম পিষে দিয়ে চলে গেছে। তো ইন দ্যাট কেস ফোনের এবার অবস্থা তুমি বুঝতেই পারছো যে ফোনটা একদম পুরো নষ্ট, এবং ফোনের কিন্তু সেই ফোন করার অবস্থায় ছিল না, প্রথম কথা। আর সব থেকে বড় প্রশ্ন, যেটা লাখ টাকার প্রশ্ন, সেটা হচ্ছে যে মেয়েটা যদি 10:30 থেকে 11টার মধ্যে মারা যায়, তাহলে 12:30 থেকে 1টার মধ্যে কে ফোন করবে? তো এইটা কিন্তু এখনো পর্যন্ত এইটা ওনাদের কাছেও কোনো এর উত্তর নেই। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট সেটা নিশ্চয়ই ভুল বলবে না, এবং ফোনটার অবস্থা, ফরেনসিক টেস্ট, এগুলো তো সব খুব সায়েন্টিফিক ভাবেই হয়। সো এটা একটা খুব বড় আননোন মিস্ট্রি বলতে পারো। এটা আমার প্রথম ঘটনা। হ্যাঁ, ডেফিনেটলি ঘটনাটা সাংঘাতিক একটা, কিছুটা ভয়, ভীতি প্লাস মিস্ট্রি মিক্সড, যথেষ্ট অন্য ধরনের। থ্যাংক ইউ সঞ্চারী, বেশ ভালো লাগলো ঘটনাটা। আর খুব দুঃখজনকও বটে যে মেয়েটা যদি মারা যেয়ে থাকে তাহলে ফোনটা কে করলো, আসলে এটা একটা মিস্ট্রি। তাহলে আমরা তোমার সেকেন্ড ঘটনা, মানে মেয়েটা অ্যাকচুয়ালি ব্যাপারটা, যদি অন্য কেউ ফোন করতো বা ধরেও নেওয়া যায় যে ওর ফোন থেকে অন্য কেউ ফোন করতো, তাহলে ওর নাম বলতো না। ওখানে কিন্তু নাম মেনশন করা হয়েছিল সুলেখা রায়, এবং মেয়েটা যিনি মারা গেছিলেন তিনি সুলেখা রায়। তো ওটাই সব থেকে বড় রহস্য। হ্যাঁ, আর একটা কোশ্চেন তোমার কাছে আছে যে মেয়েটা তো ফোনটাও নষ্ট হয়ে গেছিল, তাহলে ফোনটাই বা করলো কি করে? হ্যাঁ, তাই না? একদম একদম তাই, একদম তাই। সাংঘাতিক মিস্ট্রি। তো এইটা ওই ভূতের বা ভৌতিক বা অলৌকিক কতটা আমি জানি না, তবে ডেফিনেটলি ভীষণ গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ভয় তো আমার লেগেছিল অ্যাটলিস্ট। আমি জানি না শ্রোতা বন্ধুদের কেমন লাগবে। ডেফিনেটলি ভালো লাগবে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে একটু ডিফারেন্ট টাইপের ভয়ের মিস্ট্রি কম্বিনেশনে। থ্যাংক ইউ সঞ্চারী। তুই তাহলে তোর সেকেন্ড ঘটনাটায় চলে যা, যেটা বলতে চেয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ঘটনাটা এটাও একটা খুব ছোট্ট ঘটনা, যেটাতে আমি ইনভলভ ঠিক বলা যায় না, মানে আমি ওখানে ছিলাম থেকে এই ব্যাপারটা আমি শুনেছি আর কি। আমার একজন ভীষণ ক্লোজ রিলেটিভ, আমার বয়সটাও তখন বলে দিই, আমি তখন গ্রাজুয়েশন কমপ্লিট করে গেছি, মানে আমি কিন্তু বাচ্চা নই, যথেষ্ট বড় হয়ে গেছি। তো আমার একজন খুব ক্লোজ রিলেটিভ উনি মারা যান। তো উনি মারা যাবার, উনি থাকতেন এই কলকাতাতেই থাকতেন আর কি, একটু আউটস্কার্টে। তো ওদের ওই উনি মারা যাবার পরে আমাদের যে হয় আর কি, যে শ্রাদ্ধ, যে অন্তিম সংস্কার যেটাকে বলা হয়, তো তারপরে যে শ্রাদ্ধানুষ্ঠান, সেখানে আমরা যথারীতি যাই। এবং যাওয়ার পরে যিনি মারা গেছিলেন তার হাজবেন্ড, ওই কথাবার্তা হচ্ছে আমাদের সাথে। তো তখন উনি একটা ঘটনা আমাদেরকে বলেন, যে ঘটনাটা আমরা না শুনে মানে কি যে রিয়াক্ট করবো বুঝতেই পারছিলাম না, যে মানে এটা কি করে সম্ভব। তো উনি যেটা বললেন সেটা হচ্ছে যে উনি মারা যাবার আগে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, মানে হসপিটালে ভর্তি ছিলেন, তারপরে আবার সুস্থ হয়ে গেছিলেন, হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছিল। কিন্তু রিলিজ করে দেওয়ার পরেও যে মানে দারুণ যে একদম সুস্থ হয়ে যাওয়া, সেই ব্যাপারটা কিন্তু হয়নি। তো এমন একটা পরিস্থিতি আসে যখন ওনার একজন বাড়িতেই অ্যাটেন্ডেন্ট, মানে ট্রেন্ড অ্যাটেন্ডেন্ট কাম নার্স বলতে পারো,
তো সেরকম একজন নার্সকে কিন্তু রাখা হয়েছিল ওনার এই ব্যাপারগুলো, মানে যাতে এই মেডিকেল ইয়েগুলো নিতে পারে সে। তো যাই হোক, কিন্তু ঘটনাচক্রে ওই যে নার্স, ওই নার্সকে আবার এনার একদম পছন্দ ছিল না, মানে যিনি মারা গেছেন তার একদম পছন্দ করতেন না। কেন বলতে পারবো না আমি, মানে ওই মেয়েটি আসলেই, ঘরে ঢুকলেই উনি বলতেন যে আবার এসেছো তুমি, কেন যে আসো, আমার কিছু করার দরকার নেই, আমাকে তুমি কোনো ওষুধ দেবে না, আমি তোমার হাতে ওষুধ খাবো না। এমনকি নার্সের যে খাইয়ে দিতে চাইতো, নার্সের হাতে খেতে চাইতেন না, খুব ইরিটেটেড হয়ে যেতেন নার্সকে দেখলেই। তো এনিওয়ে, তারপরে মোটামুটি ওই নার্স জয়েন করার ওই 1 মাস হয়তো হয়েছে, তারপরেই তো উনি মারা গেলেন। তো উনাকে যখন উনি মারা গেছেন এবং উনি যে ঘরে থাকতেন, শুয়ে থাকতেন, ওই ঘরেই ওনাকে শুয়ে রাখা হয়েছিল। তারপরে ওই একজন আমাদের হিন্দু মতে, তুমিও বোধহয় জানো এটা, যে মানে ওই ডেড বডি একজনকে টাচ করে থাকতে হয় আর কি, একদম ছেড়ে দিতে নেই, ডেড বডিকে একটু টাচ করে থাকতে হয়। তো যাই হোক, এবারে ওই যে নার্স যিনি ছিলেন, তো উনিও ওই সময় যেহেতু এবারে মারা গেছেন, উনি একটা ইমোশনাল কর্নার থেকেই ওখানে এসেছিলেন এবং ওনাকে বলা হয়েছিল যে ওই গেস্টরা এসেছেন, গেস্ট মানে যারা দেখতে এসেছে আর কি, তো উনি বোধহয় কথা, বাড়ির অন্যান্য লোকেরা কথা বলতে গেছিলেন, তো ওনাকে বলেছেন যে তুমি একটু ডেড বডিটা ধরে বসো, আমরা একটু আসছি ওই দিক থেকে, কারণ অনেক কাজ থাকে ওই সময়, অন্তিম সংস্কারের সময়। তো যাই হোক, তো যখন এই সমস্ত কথাবার্তা ওনারা ওইদিকে ব্যস্ত, হঠাৎ করে একটা চিৎকার শোনা যায় নার্সের, প্রচন্ড চিৎকার। তো সবাই তো ওই ঘরে গিয়ে দেখে যে নার্স তো অলমোস্ট প্রায় অজ্ঞানের মতো আর কি। তো যাই হোক, তাকে তো জল টল দিয়ে ইয়ে করা হয়, সুস্থ করা হয় এবং তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে তোমার, এত মানে তুমি কি ভয় পেয়েছো? তো তখন সে বলে যে আমি জানি না কেন এরকম, আমার কোনোদিনও অভিজ্ঞতা হয়নি, আমি যখন ওনার পাটা ধরে বসেছিলাম, আমি পরিষ্কার আমি শুনতে পেলাম আমার কানে ওনার গলা, উনি বলছেন যে তুই আবার আমার পা ধরে বসেছিস, আমি তোকে বলেছি না আমার ঘরে ঢুকবি না। ও মাই গড, সাংঘাতিক। আমার গায়ে কাঁটা দিচ্ছে, মানে ওই ঘটনাটা আমরা ঠিক তার পরের দিন আমরা যাই এবং ওই যাওয়ার পরেই আমরা এই কথাটা শুনতে পাই আর কি। এবং তারপরেও আমরা যখন ওই শ্রাদ্ধতে গেছিলাম, এবং এইটা একটা খুব অদ্ভুত, মানে এইটা ওনারা বলেছিলেন যে হয়তো ও সবসময় একটা ভয় থাকতো, ওকে তো পছন্দ করতো না, কিন্তু নার্সের বক্তব্য ছিল যে সে কিন্তু পরিষ্কার তার গলায় শুনেছে এবং এতটাই ভয় পেয়েছে যে সে অজ্ঞান হয়ে গেছে। তো এটাও একটা অদ্ভুত রহস্য, যেটা আমি ডিরেক্টলি এটা ইয়েতে ছিলাম বলতে পারো, মানে ইনডিরেক্টলি জড়িত ছিলাম এবং ঘটনাটা সময় পরেই আমি গেছিলাম, কাজে ঘটনাটা একদম রিসেন্ট, আগের দিন ঘটা ঘটনা। ডেফিনেটলি ঘটনাটা গায়ে কাটা দেওয়ার মতনই সঞ্চারী, আর দুটোটা ঘটনা একটু ভিন্ন এবং ডেফিনেটলি আমার কাছে ভয়ও লেগেছে এবং মিস্ট্রিও ডেফিনেটলি, কারণ এমনও হতে পারে, তো যেটা চান্সটা খুব কম যে নার্সটা হ্যালোসিনেট করছে বা কানে শুনছে, কিন্তু সেটা তো হওয়ার কথা না, কারণ সে নিজের কানেই এটা শুনেছে, কারণ ভয় যদি পেতো তাহলে তো সে ডেড বডিটা হাত দিয়ে ধরতো না, তাই না? কোশ্চেন ওখানে থেকে যায়, হাত দিয়ে যখন ধরেছিল তার মানে তার সাহসটা সেখানে ছিল, সেখানে হ্যালোসিনেট করার কোনো কোশ্চেনই হয় না। তো যাই হোক সঞ্চারী, তোর দুটোটা ঘটনা শেয়ার করবার জন্য অনেক থ্যাংক ইউ। আর তোমরা যারা সঞ্চারের মুখেই শুনলে ঘটনা দুটা, সঞ্চারের অভিজ্ঞতা, তোমরা সঞ্চারের একটা চ্যানেল আছে হিস্ট্রি বক্স, ও আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে। সঞ্চারের ঘটনা, ওখানে সুন্দর সুন্দর ঘটনা আছে, ও লাইভে এসে ঘটনা বলে, তোমরা শুনতে চাইলে সঞ্চারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই এবং চ্যানেলে ঘুরে আসবে। তাহলে সঞ্চারী, থ্যাংক ইউ সো মাচ। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে সুযোগ দেওয়ার জন্য, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। তাহলে আবারও কোনো ঘটনা নিয়ে যদি তোর কাছে থাকে, আমি জানি তোর কাছে অনেক ঘটনা আছে, আবারও যদি অন্য কিছু ঘটনা, ভালো কিছু ঘটনা, এই ধরনের ঘটনা থাকে, তুই একটু ফোন করে আমাদের ভিউয়ার্সদের সাথে শেয়ার করিস। থ্যাংক ইউ। হ্যাঁ, একদম নিশ্চয়ই।